লাস্ট ইলেকশনে প্রায় 80 কোটির উপরে শুধুমাত্র তারকাদের মনোনয়নপত্র বিক্রি হয়েছে। 80 কোটির উপরে তারকারা মনোনয়নপত্র কেনার জন্য টাকা দিয়েছে। এরা কিন্তু এদের 10 ভাগ মনোনয়ন পায় নাই, মানে আওয়ামী লীগ থেকেও পায়, কিন্তু দিয়েছে। এদেরকে কি বলবেন? দেশপ্রেম? কখনো না। এই যে লোভ, এই লোভ, অতি লোভের জন্য আজকে সিদ্দিকের এই অবস্থা। ইরেজাকের সারাদিন বসা রাখছে, বলেছে যে প্রয়োজন হলে সে আমার কাছে আসবে, আমি শিল্পী, জনগণ আমাকে শিল্পী হিসেবে ভালোবাসে, এই ডিগনিটি, এই মেরুদণ্ড নিয়ে বেড়ে উঠেছি। সুতরাং ওই এমপি হোক, মন্ত্রী হোক, সে আমার কাছে আসবে, আমি তার সাথে খুব ভালো ব্যবহার করব। কিন্তু মন্ত্রিত্বের জায়গা বা এমপি বা রাজনৈতিক দাপটের জায়গা আমার সাথে তুলনা করলে সেই জায়গায় অবশ্যই শিল্পী জায়গা অনেক বড়। বুক ফুলে বলতে পারি যে আমি কোনো দলের, কোনো রাজনৈতিক সরকারের বেনিফিশিয়ারি না। কখনো কোনো অন্য উপায়ে 2 টাকা নেয়া, জমি নেয়া, অ্যাপ্লাই করা, এগুলো আমি কখনো করি নাই। অনেক রকম সুযোগ আসছে, আমি কোট আনকোট বলতে চাই, অনেক রকম ভাবে সুযোগ আসছে গত 15-16 বছর। অনেকে বলেছেন ফর্ম নিয়ে আসছেন রাজুকের পূরণ করা। আমি বললাম তো আমার তো একটা থাকার জায়গা আছে, আমি এটা নিয়ে কি করব? পরে তো 2 বছর পরে এই আমার যে সিগনেচার সহ সবাই বলবে যে এই যে আমি প্লট চাইছিলাম। সুতরাং আমার পরিশ্রমে আমি যতটুকু পারি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। কিন্তু প্রিয় দর্শক, কেমন আছেন? সাদাসিধে কথা মাঝে মাঝে আমার বিরতি হয়, কারণ অন্য ব্যস্ততা থাকে, বা আমি একটা প্রশ্ন প্রায় পাচ্ছি যে আমি কেন দেশ থেকে বাইরে বা দূরে। ইউএসএ তে দীর্ঘদিন ধরে রয়েছি, 8 মাস প্লাস হবে। আমি কখনো দেশের বাইরে এতদিন থাকিনি। আমেরিকায় আমি প্রায় 14 বছর ধরে আসা যাওয়া করি। এবার একটি টিভি স্টেশন এবং কিছু ব্যক্তিগত কাজে আমি একটা স্টে প্ল্যান করেছি, কিন্তু দেশে ফিরবো। বিদেশে আসলে আসলে বোঝা যায় যে আপনি দেশকে কতটা মিস করেন। ধরেন, আমি যখন সুনীল গঙ্গোপাধ্যায়ের আত্মজীবনীতে বিভিন্ন জায়গায় তিনি কিন্তু বলেছেন, ইন্টারভিউতে বলেছেন, ইনফ্যাক্ট আমি যখন সুনীলদার ইন্টারভিউ নিতে গিয়েছি তখনও এই প্রসঙ্গটা এনেছি, এবং দাদা চমৎকার করে ব্যাখ্যা করেছেন যে উনি ইউএসএ তে বিশাল একটা পরিসরে তার লেখালেখি জীবন শুরু করতে চেয়েছিলেন, শুরু করেছিলেন, কিন্তু তারপরেও হুটহাট করে দেশে এক দিনের ডিসিশনে চলে আসা। হুমায়ুন আহমেদ, আরো অনেক মনীষীদের নাম বলা যাবে। তখন পৃথিবীটা গ্লোবালাইজ ছিল না, আপনারা মত বিরোধ করতে পারেন। আজকে আমি এখানে বসে যতটা সারা বিশ্বের সাথে বাংলাদেশকে কানেক্ট করতে পারি, সুনীলদার সময় ছিল না, বিষয়টা অত সহজ ছিল না। সো অবস্থান, প্রেক্ষাপট, সময় ভিন্ন, তারপরও দেশে থাকার যে আনন্দ তা অদ্ভুত। জুলাই বিপ্লবের অনেক আগে আমার প্ল্যান যে এই সময় আমি ইউএসএ তে থাকবো। সো জুলাই বিপ্লবে আমার অবস্থান এবং আমার লেখালেখি সবকিছু জানেন যে আমি আসলে কোন রকম রাজনৈতিক বেনিফিশিয়ারি নই। তারপরও অনেকে লিখতে চান, লেখেন, অ্যাপ্রিসিয়েট করেন, নানান ভাবে একটা মানুষ আবর্তিত হয়। সবাই আমাকে ভালোবাসবে এই প্রত্যাশা করাটাও বৃথা। আমি আমাকে দিয়ে এই প্রসঙ্গটা এজন্য আনছি যে ধরেন আমার পরিবারের লোক কিছুদিন থাকলো আমার সাথে, আবার ফিরে গেল দেশে, আমিও মাস কয়েক পরে দেশে ফিরবো, যাওয়া আসার ভেতরে থাকবো। কিন্তু ধরেন দেশ আমাকে ওন করে না, হঠাৎ করে দেশের কিছু মানুষ আমার প্রতি বিদ্রোহ জানালো। এই বিষয়গুলো যখন একজন শিল্পী জীবনে হয় তখন আসলে তার মনস্তত্ত্বটা কি থাকে। এখন আপনারা জানেন যে প্রায় 160 কি 65 জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সাংবাদিকদের পক্ষ থেকে সম্পাদক অ্যাসোসিয়েশন মাহফুজা নাম বলেছেন, শিল্পীদের পক্ষে এই যে 160 জন তারকার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, খুনের মামলা, হত্যা চেষ্টা মামলা, নানান, এগুলো কি আপনি আমি বিশ্বাস করি না। হ্যাঁ, তারা অপরাধ করেছে। কি অপরাধ করেছে? দালালি অপরাধ। সেই প্রক্রিয়াটা, শিল্পীদের এই প্রলোভনের দিকে ঠেলে দেয়াটা কার দায়? শিল্পীদের দায় না। সমাজ যখন নষ্ট হয়ে যায়, আমি একাধিক শিল্পীকে আমার শোতে রাতারডাই ইন্টারভিউতে বলেছি, সেটা রেকর্ড আছে, যে আপনি যে এমপি হতে চাচ্ছেন বা এমপি হলে বা ম্যান্ডেট নিচ্ছে তারকারা, এটা কি দেশপ্রেম না লোভ? এই প্রশ্নটা এই জন্য উত্থাপন করেছি যে একজন শিল্পী জীবনে কখনো রাজনৈতিকভাবে সেই চেয়ারটা শিল্পী জীবনের চাইতে বড় হতে পারে। আমার আশপাশের অনেক বন্ধু বান্ধব ইদানিং দেখি যে পট বদলের সাথে সাথে দেশে ফিরতে চাচ্ছে, দেশের অনেকে নতুন এমপি হতে চাচ্ছেন, তারা ব্যবসায়িকভাবে সফল, বিভিন্ন কাজে সফল, কিন্তু রাজনীতি ধারাবাহিকতা, তৃণমূল রাজনীতি কখনো করেন। তো আমি তাকে জিজ্ঞাসা করি যে অর্থ উপার্জন হয়েছে, আমার অনেক বন্ধুর অনেক টাকা, তো আমি বলি যে তুই কেন এমপি হতে যাবি? তুই কি তৃণমূল রাজনীতি করেছিস? কখনো ইউনিয়ন পরিষদে কখনো ইলেকশন করেছিস? কখনো যে কোনো সংকটকালে দলের, যে কোনো দলে, যেই দলের হোক, রাজনীতি তো একটা এক ধরনের প্রসেস, একটা সংগ্রাম, একটা চলন, এক ধরনের দর্শন নিয়ে চর্চা করাই তো।
তারা করে নাই। কিন্তু এমপি, ক্ষমতা, পরিচিতি, এই যে লোভ, যারা তৃণমূল রাজনীতি করেন না তাদের এখন থেকেই আমি মনে করি সাবধান হওয়াটা খুব জরুরি। নয়তো বছর বছর বা 10 বছর একটা সরকার কখনোই একইভাবে ক্ষমতা রাখতে পারে না, সেটা হবে না বাংলাদেশে। সুতরাং পট পরিবর্তন হবে। কিন্তু আপনি যদি যে কোনো দলের দাসত্ব গ্রহণ করে ফেলেন, দাসত্ব এই অর্থে যে রাজনীতি করাটা খারাপ না, কিন্তু আমি রাজনীতিক কোনো দর্শন নাই, চর্চা নাই, হঠাৎ করে আমি বললাম যে না, আমার এখন 5 জন চেনে, আমারে মনে হয় ট্রাই করলে পাওয়া যাবে, দেখি মনোনয়নপত্রটা কিনে ফেলি। এই যে কিনেছে, লাস্ট ইলেকশনে প্রায় 80 কোটির উপরে শুধুমাত্র তারকাদের মনোনয়নপত্র বিক্রি হয়েছে। 80 কোটির উপরে তারকারা মনোনয়নপত্র কেনার জন্য টাকা দিয়েছে। এরা কিন্তু এদের 10 ভাগ মনোনয়ন পায় নাই, মানে আওয়ামী লীগ থেকেও পায়, কিন্তু দিয়েছে। এদেরকে কি বলবেন? দেশপ্রেম? কখনো না। এই যে লোভ, এই লোভ, অতি লোভের জন্য আজকে সিদ্দিকের এই অবস্থা। সিদ্দিককে আমি একজন অভিনেতা, বেশ সরস অভিনেতা, কমেডিয়ান ইত্যাদি নানান কথা বলি, কিন্তু তার বাইরে যে রাজনৈতিকভাবে দলদাসত্ব তিনি দেখিয়েছেন, অনেকে দেখেছেন, সিদ্দিক বলি, ফেরদৌস, রিয়াজ বলি, অনেকে দেখেছেন। সেগুলো নিয়ে আমরা কিন্তু ওই সময় কথা বলেছি, মুখ চেপে চেপে অনেকে হেসেছে, তার কলিগরা। আমি সিদ্দিকের প্রতি মব যে হয়েছে, মবের পক্ষে বলছি না, কিন্তু একটা সাবধান বাণী আগামী দিনের জন্য তৈরি হচ্ছে বা হওয়াটা প্রয়োজন, যে তারকারা যারা তৃণমূল থেকে রাজনীতি, যে কোনো দল বলেন, বিএনপি, আওয়ামী লীগ, হেফাজত, জামাত ইসলাম, হোয়াটএভার, জাসদ, যা বলেন, আপনি তৃণমূল থেকে আপনি রাজনৈতিক চর্চাটা যদি না করেন তাহলে রাজনীতিতে আসবেন বা রাজনৈতিক দলদাসত্ব আপনার কাজ না, আপনি বিপদে পড়বেন। সো এই সিগন্যালটা সমাজ যখন অতি স্খলনের পর্যায়ে চলে যায়, তখন এই সিগন্যালটা তৈরি হয়, নানানভাবে তৈরি হয়। সুতরাং এই সামাজিক দৈন্যতা প্রশমিত হবে। আমি মনে করি, আমার বিশ্বাস, বাংলাদেশ, আমাদের দেশের জাতীয় সত্তা এত শক্ত যে আপনি কোনোভাবে এটাকে নড়বড়ে করতে পারবেন না। অনেক রকম ডিলেমা দেখবেন, বিশাল বিশাল বিভিন্ন দলের জাগরণ দেখবেন, গণতন্ত্রকে ধামাচাপা দিয়ে ফ্যাসিস্ট সরকারের আক্রমণ দেখবেন, কিন্তু আবারও জেগে উঠবে এই দেশটা। এবং এই দেশটার একটা অদ্ভুত শক্তি আছে। কারণ কি জানেন? এই দেশটা পোড় খাওয়া দেশ। এই দেশকে আমরা যে রাজনৈতিক ভাষা, টকশোতে তারকারা যারা বললেন যে আমাদের দেবর ভাসুর আছে, অর্থাৎ ভাসুর ভারত, দেবর আশপাশের আরেকটা দেশ পাকিস্তান আবার শাসন করতে চায়, চায়না শাসন করতে চায়, রাশিয়া ধমক দেয়, আমেরিকা নানান রকমের প্রলুব্ধ করে। এতে যেটা হয়, আমরা নানানভাবে শক্ত করে বেড়ে ওঠা, যে কোনো ফাইট দিয়ে তর্ক বিতর্কের ডামাডোলে বেড়ে ওঠা দেশ। অনেকে অনেক রকম হতাশার কথা বলেন। আমি রাজনৈতিক বিশ্লেষণে যাব না। আমার নিজস্ব দর্শন বা নিজস্ব প্ল্যাটফর্মে যেসব রাজনৈতিক আলোচনা করি, সেগুলো আমি শুনি যে তার দর্শনগুলো কি বলে। আমি প্রশ্ন উত্থাপন করতে চাই, তার দর্শনের মতবাদ জানতে এবং মানুষকে জানাতে। আমি কখন তর্কে বিশ্বাসী না। ধরেন একটা তর্ক ফেলে দিলাম, আমি একটা পক্ষে নিয়ে তাকে খোঁচালাম তর্ক, তাতে তার দর্শন কিন্তু পরিবর্তন হয় না। ধরেন আপনি ভাত খাইতে পছন্দ করেন, কিন্তু আমি বারবার আপনাকে চাপাই দিলাম পোলাওতে এই এলাচ দেয়া থাকে, একটা ভালো তেল থাকে, ঘি থাকে, আপনার মাঝে মাঝে দরকার, সুতরাং পোলাও আপনার পছন্দ হবে না কেন? এই যে আপনি ইনসিস্ট করেন, তাতে কিন্তু আপনি ভাত থেকে সরে আসবেন না। সো আপনি ধরেন মুরগি মাংস খান, আপনি গরু খান না, সো আপনি ওইভাবে আপনাকে ইনসিস্ট করে পারা যাবে না, কখনো পারা যায় না। আর ধর্ম, রাজনীতি বা নিজস্ব দর্শন এমন একটা পর্যায়ে থাকে, ধরেন জন্মগতভাবে বেড়ে ওঠার যে প্রসেস, সেটাকে বদলায় না। তো সাদাসিধে কথায় আসলে আমি এই সব কথায় ধরনের কথা মাঝে মাঝে বলি বা বলার চেষ্টা করি, বা আমার কথাগুলো থাকার রেখে দেওয়ার চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেল বা আমার প্ল্যাটফর্মগুলোতে, এই কারণে যে আমি আমার জায়গায় যাতে পথভ্রষ্ট যদি হয়ে যায়, তাহলে আপনারা সংশোধন করে দেবেন। আমি চাই না কখনো আমার দেশ থেকে নিগৃহীত হতে। আমি কখনো চাই না যে একটা দলের দাসত্ব করে ফেললাম, যে অন্য দল আমাকে আক্রমণ করবে। দল করা, দলের সমর্থন কিন্তু কখনোই খারাপ না, এটা মানুষের সহজাত প্রবৃত্তি। সুতরাং আমি যেমন খুব বুক ফুলে বলতে পারি যে আমি কোনো দলের, কোনো রাজনৈতিক সরকারের বেনিফিশিয়ারি না। কখনো কোনো অন্য উপায়ে 2 টাকা নেয়া, জমি নেয়া, অ্যাপ্লাই করা, এগুলো আমি কখনো করি নাই। অনেক রকম সুযোগ আসছে, আমি কোট আনকোট বলতে চাই, অনেক রকম ভাবে সুযোগ আসছে গত 15-16 বছর। অনেকে বলেছেন, ফর্ম নিয়ে আসছেন রাজুকের পূরণ করা। আমি বললাম, তো আমার তো একটা থাকার জায়গা আছে, আমি এটা নিয়ে কি করব? পরে তো 2 বছর পরে এই আমার যে সিগনেচার সহ সবাই বলবে যে এই যে আমি প্লট চাইছিলাম। সুতরাং আমার পরিশ্রমে আমি যতটুকু পারি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। কিন্তু তারকারা তো আরো বড় জায়গায়, আরো বড়, আমি তো নস্যি, আমার তো আয় উপার্জনের জায়গাটা খুব কম, কিন্তু যাদের নাম তোলা হচ্ছে তারা তো নিজস্ব পরিচয়ে, ধরেন ফেম, যে কোনো মন্ত্রী মিনিস্টারের চাইতে অনেকের বেশি অর্থ উপার্জন, তারা থেকে খেয়ে
স্ট্যাটাস মেনটেন করে ভালোই থাকেন, তারপরও এই লোভটা তাকে ছাড়ে না। আপনার এমপি হইতেই হবে, আপনার রাজনৈতিক দলের প্রভাবশালীর সাথে সম্পর্ক রেখে একটা প্রভাব খাটায় সমাজকে দেখাইতে হবে, ফেসবুকে দেখাইতে হবে, আপনার ইনস্টাগ্রামে দেখাইতে হবে যে আমি কত প্রভাবশালী। এই ধরনের ফেক বলি আসলে সত্যিকার অর্থেই মানে আমার সর্বস্ব। ইরেজ জাকেরকে নিয়ে আমি লেখা লিখবো বলে ভেবেছিলাম, কিন্তু লিখতে পারি নাই। ইরেজ জাকেরের থটফুল, আমি এশিয়াটিক বা তাদের দুর্নীতি অমুক তমুক ইত্যাদি মেলাচ্ছি না, কারণ ইরেজ জাকেরকে আমি খুব কাছ থেকে চিনি। কারণ কাছ থেকে খুব বেশি যে মিশেছি তা না, কিন্তু আমার 2-3টে শোতে ইরেজ জাকের একটা কথা বলেছিলেন, আমার খুব ভালো লেগেছিল। ইরেজ জাকের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন, আমি একটা মানে কোট আনকোট কথা বলি, এটা রেকর্ড আছে ইরেজ জাকের সাথে, যে সেই এলাকার এমপি, আওয়ামী লীগ সরকার এমপি দেখা করতে এসেছেন, তিনি ইরেজ জাকের তার ভক্ত, কিন্তু ওই এমপি ওই শুটিং সেটের একটা কোণা অনেক দূরে তার সাঙ্গপাঙ্গ নিয়ে বসে আছেন যে ইরেজ জাকেরকে বল আমি এলাকার এই সেট আমার সাথে দেখা করতে, আমি ওর সাথে চা খাবো। ইরেজ জাকের সারাদিন বসা রাখছে, বলেছে যে প্রয়োজন হলে সে আমার কাছে আসবে, আমি শিল্পী, জনগণ আমাকে শিল্পী হিসেবে ভালোবাসে, এই ডিগনিটি, এই মেরুদণ্ড নিয়ে বেড়ে উঠেছি। সুতরাং ওই এমপি হোক মন্ত্রী হোক, সে আমার কাছে আসবে, আমি তার সাথে খুব ভালো ব্যবহার করব, কিন্তু মন্ত্রিত্বের জায়গা বা এমপি বা রাজনৈতিক দাপটের জায়গা আমার সাথে তুলনা করলে সেই জায়গায় অবশ্যই শিল্পী জায়গা অনেক বড়। এই থট যে মানুষটার মনে থাকে সে দলদাস হয় না। বিপ্লবের শুরুতে ইরেজ জাকের মাঠে ছিলেন সবাই জানেন। সুতরাং ভুল মানুষগুলোকে নানানভাবে নানান মামলায় জড়ানো হচ্ছে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু শিক্ষার যে ব্যাপারটা, যে আগামী দিন কখনো কোনো দলের দাসত্ব না করে যে রাজনীতি করবেন, সেই রাজনীতির শুরু থেকে গোড়া থেকে আপনি শিখে শিখে উঠে আসেন, আপনি রাজনৈতিক নেতা হয়ে ওঠেন। একজন অনেক রকম উদাহরণ আছে, তারকা থেকে বড় বড় নেতা হয়েছেন, সেভাবে আপনি রাজনৈতিক চর্চা করেন দেশের জন্য। ব্যাংক অ্যাকাউন্ট যেন ফুলে ফেপে না ওঠে, বলতে না চায় আপনি অন্য উপায়ে টা অবলম্বন করতে পারেননি বলে রাজনীতিকে ব্যবসা হিসেবে নিয়েছেন। সবাই ভালো থাকবেন। আমার বিচ্ছিন্ন আলাপ, সাদাসিধে কথা আপনার ভালো নাও লাগতে পারে, আমার প্রতি আক্রোশ রাখবেন না। কথা তুলবেন, প্রশ্ন তুলবেন, সে প্রশ্নের উত্তর হবে, আমরা তর্কে আবার সামিল হব বা কথা বলতে থাকবো। আমার জন্য দোয়া করবেন। অনেক অনেক ভালো লাগা, ভালোবাসা রইল আপনাদের। আল্লাহ হাফেজ।